শুরু করছে আজ নতুন পর্ব। প্রত্যেকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে যে ঘটনাটা লিখে পাঠিয়েছে, সে তাকে দিল্লিতে তার কাজের সূত্রে সে সেখানে থাকে। তো তার জীবনে এই ঘটনা ঘটে গেছিলো। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। আমার নাম রোহান। আমি উত্তরাখণ্ডের বাসিন্দা। আমার বাড়ি হচ্ছে বাঙালি বাড়ি, কিন্তু বাবা যেহেতু উত্তরাখণ্ডের রেলওয়েতে কাজ করতো, সেই সূত্রে আমরা উত্তরাখণ্ডেই থাকতাম এবং আমার জন্ম উত্তরাখণ্ডেই। তো কাজের সূত্রে আমি এখন দিল্লিতে থাকি। যে ঘটনা যে লিখে পাঠাচ্ছি সেটা আমার সাথে আজ থেকে প্রায় 1.5-2 বছর আগেই ঘটে গেছে। তো বিষয়টা হচ্ছে যে আমি ছোটোবেলা থেকে আমার বাড়িতে বাবা মা এতটাই আমার পড়াশোনা নিয়ে স্ট্রিক্ট ছিল যে সেরকম কোথাও আমি ঘুরতে যাইনি। মানে কোথাওই যাইনি সেরকম আর কি। মানে ওই যেখানে যেতাম একদিনের জন্য যেতাম, মামার বাড়ি, মাসি বাড়ি, পিসি বাড়ি, যেরকম বাঙালি বাড়িতে হয় আর কি, ব্যাস এই। অন্য কোনো জায়গায় পাহাড় বলতে কী বোঝায় বা সমুদ্র এসব আমি কিছুই জানতাম না। পাহাড়ি এলাকা থেকেও আমি কোনোদিন পাহাড় সেরকমভাবে দেখিনি। তো আমার ছোটো থেকে ইচ্ছা ছিল, যেহেতু আমি নিজের ছোটোবেলা নষ্ট করেছি না ঘুরে, তা আমি ছোটো থেকে ইচ্ছা ছিল আমি যখন নিজে ইনকাম করব তখন আমি একাই ঘুরবো নিজের টাকায়, কেউ কিছু বলার থাকবে না। তো আমি চাকরি পেয়ে দিল্লিতে চলে এলাম। তো আমি একদিন ঠিক করলাম যে অফিস থেকে মেডিকেল ইস্যু দেখিয়ে 15 দিন ছুটি নিয়ে আমি নিজের উত্তরাখণ্ড শহরটাকেই ঘুরবো। তো যেমনি বলা সেমনি কাজ। আমি পরের দিনকে অফিসে গিয়ে ছুটি অ্যাপ্লাই করলাম। 2 দিনের মধ্যে সেটা অ্যাপ্রুভাল পেয়ে গেলাম। তারপর আমি প্ল্যানিং করে আমি বেরিয়ে পড়লাম উত্তরাখণ্ড ঘোরার জন্যে। তো আমি প্ল্যানিংয়ে আমার যে জিনিসটা ছিল সেটা হচ্ছে, সেটা কোনো নির্দিষ্ট কোনো জায়গা ছিল না যে এই জায়গাতে আমাকে ঘুরতে হবে, এই জায়গাতে আমি যাব। আমি একটা রুট ঠিক করেছিলাম এবং ঠিক করেছিলাম যে এই রুটের মধ্যে যে জায়গাগুলো আমার ভালো লাগবে, দেখে ভালো লাগবে সেই জায়গাগুলোতে আমি নেমে যাব। নেমে ওই জায়গাটা আমি এক্সপ্লোর করব, একদিন ওখানে থাকবো, থেকে আবার পরের দিনকে অন্য জায়গার উদ্দেশ্যে বেরিয়ে যাব। এটাই আমার মেন প্ল্যান ছিল আর কি। তো আমি বেরোলাম সকালবেলা, দিল্লি থেকে ফ্লাইটে আমি উত্তরাখণ্ড এলাম। এসে যে জায়গা থেকে আমি প্ল্যানটা শুরু করলাম, একটা বাসে করে এক জায়গায় এলাম। বাসে করে যে যাচ্ছিলাম, যেতে দেখলাম বাসটা দাঁড়িয়ে ছিল একটা হল্টের, লাঞ্চ ফাঞ্চ করার জন্য দাঁড়িয়ে ছিল। যে জায়গাতে হল্ট দাঁড়িয়ে ছিল, বাসটা হল্ট করেছিল লাঞ্চের জন্য। আমি বাস থেকে নিচে নেমে দেখলাম জায়গাটা একটা রেস্টুরেন্টটা একটা উঁচু জায়গায়। উঁচু বলতে কি, নিচে খাই এবং একটু পাহাড়ি এলাকায় আর কি। তো আমি যখন জায়গাটা দেখলাম, একটু সাইডে গিয়ে ধারে গিয়ে দেখলাম নিচে খুবই সুন্দর একটা গ্রাম রয়েছে, মনে হচ্ছে ছবির মতো আঁকা। তা আমি তখনই ঠিক করে নিলাম যে আমি এই গ্রামটা একবার ঘুরে দেখবো, একটা দিন তো এই গ্রামে থাকতেই হবে। কারণ আমার মেন উদ্দেশ্য হয়েছিল যে যে জায়গাটা আমার ভালো লাগবে সেই জায়গায় আমি থেকে যাবো। তো আমি ওই বাসের কন্ডাক্টরকে বললাম যে আমি আর যাব না, আমি এখানে থেকে যাচ্ছি। তো কন্ডাক্টরটা বলছিল আপনি তো পুরো টাকা দিচ্ছেন, কেন থাকবেন না, যাবেন না, এই অনেক কিছু বলছিল। তো আমি তাকে বললাম যে আমি আপনাদের থেকে কোনো টাকা ক্লেম করছি না, যে আমি নেমে যাচ্ছি বলে আমাকে টাকা বেরোতো এরকম কিছু বলছি না। আপনারা আপনাদের মতো চলে যান, আমি এখান থেকে অন্য জায়গায় চলে যাবো। তো তারপর আর ওরা কোনো কথা বাড়ায়নি কন্ডাক্টর, ওরা নিজেদের মতো গাড়ি নিয়ে বাস নিয়ে বেরিয়ে গেছে। তো আমি তারপরে নিচে গেলাম, লোকদের জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে এই গ্রামটা কী করে যাবো, এই গ্রামটা কী করে যাবো। ওই লোকগুলো গ্রামেরই লোক, ওরা কাজের সূত্রে ওপরে আসে, এসে কাজ ফাজ করে আবার সন্ধ্যের দিকে নিচে চলে যায় নিজেদের গ্রামে। তো আমিও ওদের মতনই যাচ্ছিলাম। আমার যেতে প্রায় সন্ধে হয়ে গেছিলো, অনেকটাই রাস্তা। তো আমি কোথায় থাকবো ঠিক করতে পারছিলাম না। তো একটা চায়ের দোকানে আমি বসেছিলাম। তখন আমি ওই চায়ের দোকানের লোকটাকে বললাম যে দাদা, এখানে কোনো থাকার জায়গা হবে কি? তখন লোকটা বলছে এখানে আর কি থাকার জায়গা হবে দাদা, এটা তো গ্রাম একটা, আপনি এখানে কী করতে এসেছেন? বলছে তখন আমি বললাম যে আমি তো এরকম যাচ্ছিলাম ঘুরতে, তো আমার কোনো উদ্দেশ্য ছিল না এখানে আসার। আমি উপর থেকে দেখলাম গ্রামটা খুবই সুন্দর, তাই আমি ভাবলাম এই গ্রামটা একদিন এখানে রাতটা থাকা যায়। তখন ওই লোকটা শুনে বলছে এখানে তো ওরকম কোনো হোটেল পাবেন না, আপনাকে কোনো কারোর বাড়িতে থেকে যেতে হবে। তখন আমি একটু চিন্তিত হয়ে গেলাম যে এখানে আমি কাউকে চিনি না, কার বাড়িতে থাকবো এবং কেই বা আমাকে থাকতে দেবে। তখন ওই গ্রামেই যে 2-3 জন লোক ছিল, তারা আমাকে বললো, তারাও চা ফা খাচ্ছিলো আর কি। তারা আমাকে বললো যে আপনি কোথা থেকে এসেছেন? আমি বললাম আমি দিল্লিতে থেকে এসেছি, আমি প্রথমে উত্তরাখণ্ডেই থাকতাম, তো আমি কাজের সূত্রে এখন দিল্লি চলে গেছি, তো আমি আবার এখানে দিল্লি থেকে এখানে ঘোরার জন্য এসেছি।
তখন তাদের মধ্যে একজন আমাকে বলল যে জায়গা নেই নাকি থাকার রাতবেলা। আমি বললাম যে না, থাকার তো কোনো জায়গা নেই। তখন সে বলল চলুন আমার সাথে, আমার বাড়িতে থেকে যাবেন, একটা রাতে তো ব্যাপার। আমি আর অত করলাম না যে না না ঠিক আছে আমি ম্যানেজ করবো, এরকম আমি কিছু করিনি। আমি চলে গেলাম তাদের সাথে, তাদের বাড়িতে। তাদের আমি তাদের বাড়িতে গেলাম রাতটা থাকার জন্যে। দেখলাম বাড়িটা মাটির বাড়ি, উপরে ছাউনি দেওয়া, কিন্তু ভেতরটা এতটাই সুন্দর যে সেটা বলবার নয়। এবং তাদের বাড়িতে ছিল যে লোকটা আমাকে নিয়ে গেছিলো, তার স্ত্রী ছিল এবং দুটো সন্তান ছিল এবং তার মা ছিল, 5 জনের পরিবার। তো তারা আমাকে দেখে প্রথমে একটু হকচকিয়ে গেছিলো যে ইনি কে আবার। তো যে আমাকে নিয়ে গেছিলো তাকে জিজ্ঞেস করেছে ওর স্ত্রী যে ইনি আবার কে। তখন লোকটা বলে যে এরকম ঘুরতে এসছে, রাতে থাকার জায়গা নেই, তাই আমি ওনাকে নিয়ে এলাম। তো মহিলাটা তো সেই কথা শোনার পরে একটা বারের জন্য আমার মনে হয়নি যে সে বিরক্ত হচ্ছে। তিনি আমাকে এতটাই ভালোভাবে যত্ন আত্তি করলো যে মনে হচ্ছে আমি তাদের বাড়ির কোনো দূরে আত্মীয়, অনেকদিন পরে এসেছি, এরকম একটা ফিল হচ্ছিল আমার। সবাই বেশ ভালো ছিল, ছেলেমেয়েও ভালো ছিল এবং মাটাও বেশ ভালো ছিল। এবং রাতেরবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। পরের দিনকে সকালে উঠে আমি ভাবছিলাম যে বেরিয়ে যাই, কিন্তু তারপরে ভাবছিলাম যে গ্রামটা তো পুরো ঘোরাই হলো না। কালকে রাতেরবেলা এলাম, এসে তো সেরকম কিছু ঘোরা হয়নি। তখন সেই লোকটা আমাকে এসে বলে যে আজ যে কী করবেন, চলে যাবেন? তখন আমি বললাম যে যাওয়ার তো ইচ্ছে নেই, কিন্তু যেতে তো হবে, থাকার সেরকম কোনো জায়গা নেই। এবং এটাও কথা যে গ্রামটা আমি ঘোরার জন্য এসেছিলাম, কিন্তু গ্রামটা ঘোরাই হলো না। তখন সে লোকটা বলল যে একটা কাজ করুন, আজকের দিনটা থেকে যান, আমার ছেলে রয়েছে, আমার ছেলে আপনাকে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাবে। একবার গ্রামটা ঘুরে দেখুন, আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার এই গ্রামের ওপর একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি আর অত কিছু বললাম না যে না না ঠিক আছে আপনাদের অসুবিধা হচ্ছে, আমি কিছু বলিনি। তো আমি সকালে খেয়ে উঠেও তার ছেলের সঙ্গে বেরিয়ে গেলাম গ্রামটা ঘোরার জন্য। গ্রামটা এতটাই সুন্দর যে সেটা মানে বলে প্রকাশ করার মতো নয়। এবং তাই সেই গ্রামের লোকজন এতটাই ভালো এবং তাদের স্বভাব চরিত্র এতটাই ভালো যে কল্পনার বাইরে। যেই আমাকে দেখছে সে আমাকে বলছে আপনি কি বাইরে থেকে এসেছেন? এবং তখন সেই ছেলে বলছে, মানে যার বাড়িতে ছিলাম তার ছেলে বলছে হ্যাঁ উনি প্রথমে উত্তরাখণ্ডে থাকতো, তারপর কাজের সূত্রে দিল্লি চলে এসেছে, এখন দিল্লি থেকে এখানে ঘুরতে এসেছে। এবং তখন তো সবাই জিজ্ঞেস করতো যে আপনি উত্তরাখণ্ডে কোথায় থাকতেন? আমি বলতাম যে আমি এরকম জায়গায় থাকতাম, আমার বাবা এখানে রেলওয়েতে কাজ করে। তখন বলছে ও আচ্ছা আচ্ছা ভালো। তখন সবাই কেউ আমাকে লাঞ্চের জন্য ইনভাইট করেছিল, কেউ আমাকে বলেছিল আজকে রাতেরবেলা আমার বাড়িতে থেকে যাবেন, ডিনারটা আমার বাড়িতে করবেন, কেউ বলেছিল সন্ধ্যেবেলা থেকে যাবেন, এই অনেক কিছু আমাকে বলেছিল। এবার সবার বাড়িতে তো যাওয়া সম্ভব নয়। তো আমি একজন ছিল, সে আমাকে খুবই জোর করছিল যে আসুন আজ যে দুপুরবেলাটা আমাদের বাড়িতে থেকে যাবেন, আমি দুপুরবেলা আমাদের বাড়িতে থেকে যাবেন। তো আমি তার বাড়িতে গেছিলাম। যে প্রথমে যার বাড়িতে উঠেছিলাম তাকে আমি বলে দিলাম যে এরকম ব্যাপার, সে আমাকে খুবই জোর করছে, তো তার বাড়িতে একটু দেখি যাই। তখন সে বলল হ্যাঁ যান, কোনো সমস্যা নেই, লোকটা বেশ ভালো, ও আপনাকে বেশ ভালোভাবেই রাখবে, আপনার কোনো সমস্যা হবে না। তো আমি চলে গেলাম দুপুরবেলাটা সেখানেই থাকলাম। থেকে আমি ঠিক করেছিলাম যে রাতের বেলা 8টার সময় একটা বাস আছে, তো সেই বাসে করে আমি উঠে যাব। তো পরের দিন সকালবেলা আমি মানালি পৌঁছে যাব। তো সে যেমনিভাবে অমনি কাজ, আমি টিকিট অনলাইনে কেটে নিলাম এবং তারপর আমি রাত 8টার সময় সে বাসে উঠে গেলাম। সে গ্রাম থেকে আমার যেতে একটু ইচ্ছা করছিল না, তার গ্রামের সৌন্দর্য দেখে এবং তাদের সেখানকার লোকেদের ব্যবহার দেখে, কিন্তু কিছু করার ছিল না। আমি প্রথমেই আমার ঠিক ছিল যে যেখানেই যাব একদিনে বেশি থাকা যাবে না। তো যাই হোক, আমি ওই রাতে 8টার বাসে উঠে গেলাম, সরকারি বাসে কেউ ছিল না, মেরে কেটে হয়তো 10 জন কি 12 জন থাকবে। তো আমি একটা সিটে বসে আছি। তো আমার পরের স্টপেজেই 4 জন উঠল। তাদের মধ্যে থেকে একজন মহিলা, বয়স্ক বলতে 40-45 বছর হবে, এবং তার সঙ্গে দুটো ছেলে দুটোর বয়স খুব বড় জোর হলে 22 কি 23, এবং তাদের সঙ্গে একটা বাচ্চা মেয়েটার বয়স হবে খুব জোর হলে 18 কি 17 কি 18 এরকম হবে। 4 জন মিলে উঠলো। বাচ্চা যে মেয়েটা ছিল ওর মাথাটা পুরো ঘোমটার মতো ঢাকা ছিল, হ্যাঁ, একটা ওড়না দিয়ে পুরো মানে চোখ তো দূরের কথা, থুতনি পর্যন্ত দেখা যাচ্ছিল না, এরকমভাবে ঢাকা ছিল। এবং তাদের সাথে দুটো ছেলে ছিল, ছেলে দুটো দেখে মনে হচ্ছিল ওর ভাই হবে বা দাদা হবে,
যাই হোক, আর যে মহিলাটা ছিল ওটা ওর মা হবে এরকম কিছু। তো আমার পাশে যে দুটো সিট ছিল ফাঁকা, ওই সিটে প্রথমে মহিলাটা বসলো, মানে ছেলেরা, বাচ্চা মেয়েটা বসলো, তার পাশে ওর একটা ছেলে বসলো, মানে একটা দাদা বসলো, এবং আমার আগের সিটটাতে ওই মাটা এবং ওর একটা ভাই বসলো, দাদা বসলো আর কি। তো আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে এরা কী, এবং ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, খুব ফিস করে কথা বলছে, মানে আমি পাশে বসেও ওদের কথাবার্তা শুনতে পাচ্ছি না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি খুবই অবাক লাগছিলো, এবং আমার কীরকম জানি না, কেমন একটা আনইজি ফিল হচ্ছিলো যে আমি কার পাশে বসে আছি এবং কে লোকটা, মহিলাটা, এরকম আমার একটু ভাব আসছিলো, কিন্তু আমি কিছু করার ছিল না। আমি বসে রয়েছি। হঠাৎ করে আমি সেই মহিলাটার দিকে যখন, মেয়েটার দিকে যখন ঘুরে তাকালাম, দেখলাম সে মেয়েটা কাঁপছে, এবং আমি প্রথমে বুঝতে পারলাম না, আমি প্রথমে পাত্তা দিইনি। তারপর ওর পাশে যে দাদাটা বসেছিল, ও বলছে, এই কী হলো। তখন ও আগের সিটে যে ছেলেটা বসেছিল ওদেরই, যে বলছে, দাদা, ও বোন আবার ওরকম করছে। আমি তখন একটু ঘাবড়ে গেলাম যে আবার এরকম করছে, মানে কী করছে, কী হয়েছে মেয়েটার। তখন আমি চুপ করেই ছিলাম, কিছু কথাবার্তা আমি বলছিলাম না, আমি শুধু দেখছিলাম। তারপরে যে পেছনে বসেছিল, আমার মেয়েটার পাশে যে বসেছিল, ও মেয়েটাকে একটা ধমক দিল এবং মেয়েটা চুপ হয়ে গেল, মানে ও যে কাঁপছিল সেটা কাঁপাটা বন্ধ হয়ে গেল। তো যাই হোক, রাত তখন 10:30 বাজে, একটা রেস্টুরেন্টে দাঁড়ালো বাসটা, হল্টে। কিছু বললো যে যার কিছু খাওয়া দাওয়া রয়েছে খেয়ে নিন। আমার কিছু খাওয়া দাওয়ার ছিল না, আমার পুরো পেট ভর্তি করে আমি বেরিয়েছিলাম, তো আমি বাস থেকে নামিনি। বাসের সবাই বাস থেকে নেমে গেছিলো, কিন্তু আমি নামিনি, এবং ওই মেয়েটা যে ছিল, মেয়েটার পরিবার নামেনি। তো অনেক বাসটা অনেকক্ষণ ছাড়ছিল না দেখে মেয়েটার মা প্রথমে বললো যে দাঁড়া, আমি একটু আসছি, নিচ থেকে আসছি, একটু ঘুরে আসছি। তখন মেয়েটার মাটাকে দেখে, মাটার পাশে যে লোকটা, ছেলেরা বলেছিল, ও বলছে যে দাদা, তুমি একটু দেখো, আমিও আসছি। এবার ওকে দেখে আমার পাশে যে মেয়েটা বসেছিল, ছেলেরা বলেছিল, ও বলছে ঠিক আছে, আমিও আসছি। পুরো বাসে আমি বসে আছি, আমার পাশে মেয়েটা বসে আছে, আর কেউ নেই। এবার তখন বাসটা দাঁড়িয়েছিল, তো আমি ভাবলাম যে নিচে নেমে কী হবে, আমার সাথে তো চিকেন রয়েছে, আমি চিকেনটা বের করে খেয়ে নিই। আমি যে চিকেনের কৌটোটা খুলেছি, আমার চোখটা গেল আমার পাশে বসে থাকা মেয়েটার দিকে। আমি দেখলাম মেয়েটা আমার দিকে হাত পাখে, মানে যেমন করে প্রসাদ নেয় মানুষরা, ওরকম করে হাতটাকে পেতে বসে আছে। আর তার মুখ, বীভৎস একটা মুখ, পুরো মুখ সাদা, ঠোঁটগুলো লাল, একবার টকটকে, মনে হচ্ছে যে মানে মুখ দিয়ে রক্ত ঝরছে, চোখ পুরো কুচকুচে কালো, এবং চোখের কোণা দিয়ে মনে হচ্ছে রক্ত ঝরছে, আর মুখের কোণা দিয়ে মনে হচ্ছে রক্ত ঝরছে, এত বীভৎস একটা মুখ। আমি আঁতকে উঠেছিলাম, আমি ভাবছিলাম আমি কি স্বপ্ন দেখছি কোনো, কিন্তু না। সে মেয়েটা আমার থেকে মাংস নেওয়ার জন্য পাগল হয়ে গেছিলো, কিন্তু সে আমাকে কোনো আঘাত করেনি বা আমার দিকে তেড়ে মেরে আসেনি। ও নিজের জায়গায় বসেই পুরো একবারে পাগলের মতো করছিল যে আমার থেকে মাংস নেওয়ার জন্য, কিন্তু আমি ওকে একটু পাত্তা দিচ্ছিলাম না, এবং পাত্তা না দিয়ে থাকতেও পারছিলাম না। কিছুক্ষণের মধ্যেই ওর দাদারা চলে আসে, এবং যখন ও দাদারা আসে তখন মেয়েটা আবার কাঁপা শুরু করে। যখন মেয়েটা কাঁপা শুরু করে, ওর চোখ ফোক পুরো উপরে উঠে যায়, পুরো কালো থেকে ওর চোখটা পুরো সাদা হয়ে যায়, সাদা ধবধবে। তখন তাকে দেখতে আরও ভয়ঙ্কর লাগছিল, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি মনে হচ্ছিল যে আমি এটা কার সাথে বসে আছি, এর কি কোনো মহিলা, আদৌ কোনো মানুষ, নাকি অন্য কিছু। তখন যে ছেলেটা প্রথমে এসেছিলো, ও এসে দেখছে ওর বোনের এরকম অবস্থা, তখনই সে জোরে চিল্লাচ্ছে, দাদা দাদা, বোন আবার করছে, এরকম করে চিল্লাচ্ছে। তারপরে যখন ওর দাদা এলো, দাদা এসে ওর মাথায় হাত দিয়ে কিছু একটা মন্ত্র পাঠ করলো, এবং তারপরে দেখলো যে মেয়েটা আবার এরকম চুপ হয়ে গেছে, এবং তারা দেখছে যে মাথা থেকে ঘোমটাটা উঠে গেছিলো, ওড়নাটা, সেটা আবার তারা ঢেকে দিল, কিন্তু মেয়েটা কিন্তু আবার ঠিক সরিয়ে নিয়েছিল, আর ঠিক সরানোর পরে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি মেয়েটার দিকে ঘুরছিলাম না একটা বারের জন্য, আমি চিকেনটাও পর্যন্ত খেতে পারিনি, আমি ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম। আমি মেয়েটার দিকে তাকাচ্ছিলাম না, কিন্তু আমি জানলার যে কাচ রয়েছে, জানলার কাছে আমি দেখতে পাচ্ছিলাম যে মেয়েটা আমার দিকে তাকিয়ে রয়েছে,
এবং যেই একবার চোখাচোখি হলো তখন সে মেয়েটা এমন একটা ভয়ঙ্কর হাসি হাসলো যে যে হাসিতে লুকিয়েছিল, যে মেয়েটা বলছে, দেখে ফেললি তো আমায়, এবার আমি তোকে ছাড়বো না, এরকম একটা ইভিল স্মাইল ছিল ওর মুখে। তো আমি এতটাই ঘাবড়ে গেছিলাম যে আমি সেখানে বসতে পারছিলাম না, কিন্তু আমি সেখান থেকে উঠেও যেতে পারছি না। তো অনেক অনেক চেষ্টার পরে আমি, যে ছেলেরা বলেছিল, আমি তাকে বললাম যে একটু সাইড দিন, আমি একটু বেরোবো। তো সে আমাকে সাইড দিয়ে দিল। আমি বেরিয়ে 2-3টে সিট ছেড়ে পেছনে বসলাম এবং বাসটা তখন ভালোই চলছে, কিন্তু আমার মনে হচ্ছিল যে মেয়েটা তখনও আমার দিকে তাকিয়ে রয়েছে এক দৃষ্টিতে। আমার মনে হচ্ছিল মেয়েটা আমার পাশে বসে রয়েছে। সেই রাতটা আমার ভোলার মতো ছিল না। তো তারপরে হঠাৎ করে বাসটা চলছে, হঠাৎ করে মেয়েটা কাঁদতে শুরু করলো, অকারণে, কোনো কারণ নেই, হঠাৎ করে কাঁদতে শুরু করলো এবং ভয়ঙ্কর সেই কাশির শব্দ, মানে পুরো বাস একদম গম গম করছে তার কাশিতে। সবাই অধৈর্য হয়ে যাচ্ছে, অতিষ্ঠ হয়ে যাচ্ছে তার কাশিতে। সবাই বলছে যে এত কাশছে কেন, জল খাওয়াও, এই এই ওই অনেক কিছু অনেক কিছু বলছে, কিন্তু তারা কোনো পাত্তা দিচ্ছে না। তারা মেয়েটা কেসেই যাচ্ছে এবং তারা নিজেদের মতো বসেই রয়েছে, মানে কোনো গ্রাহ্যই করছে না। তারপর হঠাৎ করে মেয়েটা মুখ দিয়ে বেরোলো 2টো পেরেক এবং তখন সবাই আঁতকে উঠল। তখন আর সবার কারোর বুঝতে বাকি রইল না যে সেটা কোনো মেয়ে মানুষ নয়, সেটা আদৌ কোনো মহিলা নয়, কোনো মানুষ নয়। তো আমি ওই দেখে ভয়ে কাঁপছিলাম এবং বাকি সবাই ভয় পেয়ে গেছিলো যে এটা কে, কাকে নিয়ে বাসে উঠেছো, এই ওই অনেকে অনেক কিছু বলছিল। সবাই কন্ডাক্টরকে বলছিল, এই কাকে উঠিয়েছেন, বাস থেকে নামান, এখানে এনাকে, নাহলে সবাই তো মারা যাবে, এই ওই অনেকে অনেক কিছু বলছে। কিন্তু ওদের মধ্যে কোনো গ্রাহ্য নেই। তখন যখন জিনিসটা আরও বেশি পর্যায়ে চলে গেছে, তখন সেই মহিলাটা বলে যে আমরা এখান থেকে কোথাও যাব না, আমরা আমাদের গন্তব্যে যাব, তারপরে বাস থেকে নামবো, আপনাদের যা করার করে নিন, আমরা জানি আপনারা আমাদের কিছুই করতে পারবেন না, বেকার চিল্লিয়ে লাভ নেই, আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা বাস থেকে নেমে যান। তখন সবাই বলছে যে আমরা এখন বাস থেকে কোথায় নামবো, এত অন্ধকার, এত জঙ্গলের মধ্যে। আমি ভয় কাঁপছিলাম আর ভাবছিলাম, প্রথমে ভাবছিলাম যে বাস থেকে নেমে যাই, কিন্তু আবার ভাবছিলাম যে জঙ্গলের মধ্যে রাস্তা, আমি যদি এখান থেকে বাস থেকে নেমে যাই তাহলে আমাকে জঙ্গলের পশু পাখি আমাকে মেরে দেবে, এর থেকে ভালো বাসে বসে থাকা। আর তো বাকিরাও রয়েছে। তো বেশ কিছুক্ষণ পরে সেই, যখন সে ঝগড়াঝাড়ি তুমুল চলে যায়, যখন প্রায় কথা কাটাকাটিতে চলে যায়, হাতাহাতিতে চলে যায়, তখন সেই মহিলাটা, মানে যে মাটা ছিল, সে বলে যে আমি আপনাদের কথা দিচ্ছি আমার মেয়ে আপনাদের কিচ্ছু করবে না, আপনারা নিজেদের জায়গায় বসে থাকুন, কিচ্ছু করবে না, আপনারা ঠিক জায়গায় ঠিক সময় পৌঁছে যাবেন, আপনাদের কোনো ক্ষতি হবে না, এই ওই। তখন একজন লোক বলে যে কি হয়েছে আপনার মেয়ের, কী করে এরকম হচ্ছে, কি ব্যাপারটা কি? তখন সেই মহিলাটা বলে যে আমার মেয়ে 2 দিন আগে বিয়ে ছিল, তো তাকে একটা ছেলে ভালোবাসতো, কিন্তু সেই ছেলেটাকে আমার মেয়ে ভালোবাসতো না। তো আমার মেয়ে যাকে ভালোবাসতো তার সাথে বিয়ে ঠিক হয়েছিল এবং সেই খবর জানার পরে সেই যে ছেলেটা আমার মেয়েকে ভালোবাসতো, সেই ছেলেটা আমার মেয়ের মধ্যে কালা জাদু করে একটা আত্মা ঢুকিয়ে দিয়েছে এবং সে আত্মাটা এতটাই শক্তিশালী ছিল যে তাকে বের করা কোনোভাবেই যাচ্ছে না। আমরা যে গ্রামে থাকি সেই গ্রামে অনেক তান্ত্রিক অনেক কিছু করেছি, কিন্তু কিছুই করতে পারছি না। সেই জন্য আমরা অন্য পাশের 2টো গ্রাম পাশে যাচ্ছি, আমরা খোঁজ পেয়েছি সেখানে নাকি একটা ভালো তান্ত্রিক রয়েছে, সে নাকি এসব করতে পারে, ভালো করতে পারে, সেই জন্য আমরা সেখানে যাচ্ছি। তো তখন এইসব শোনার পরে সেই পাশের লোকজন একটু ঠান্ডা হয় যখন তারা জানতে পারে যে সে কিছু করবে না, মানে সেই মেয়েটা বাড়ির লোক তাদের আশ্বস্ত করে যে সে কিছু করবে না, তখন তারা শান্ত হয়। আমিও শান্ত হই, কারণ আমি 2টো সিট পরে বসেছিলাম। তো তারপর যখন সকাল হয়, মানে রাত অবধি আর কিছু হয়নি, সকাল হয়, আমি আমার গন্তব্যে পৌঁছে যাই, সেখানে আমি নেমে যাই। কিন্তু আমার এই কথাটা আমার মাথা থেকে বেরোচ্ছে না যে আমি যখন চিকেনটা বার করেছিলাম এবং সে আমার যেই দৃষ্টিতে আমাদের তাকিয়েছিল, তারপর যখন চোখে চোখ পড়ে গেছিলো ওই জানলায় দেখে, জানলার কাছে দেখে যখন চোখে চোখ পড়ে গেছিলো, ওই দৃশ্যগুলো আমি এখনও ভুলতে পারি না। ওই দৃশ্যগুলো আমার যখন রাতেরবেলা একা থাকি বা যখন কোনো গাছ থাকে না, একা বসে রয়েছি, ঘরে কেউ নেই, ওই দৃশ্যগুলো আমার এখনও ভয় লাগে, এখনও ভাবলে ভয় লাগে, এবং যখন আমি কোনো ভূতের সিনেমা দেখি তখনও ওগুলো ভাবলে আমার ভয় লাগে। তো
এটাই ছিল আজকের ঘটনা। আমার কোনো ক্ষতি হয়নি, কিন্তু ওই আর কি, ওই রাতটা আমি কোনোদিন ভুলবো না। তো এটাই ছিল আজকের ঘটনা। আশা করি সামনে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। চ্যানেলটা আপনার বন্ধুবান্ধব, পরিবার পরিজন সবার সাথে শেয়ার করে দিন। আশা করি তাদেরও ভালো লাগবে। এবং আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন pretlock00@gmail.com ইমেলে। আপনাদের ঘটনা আমি পড়ে শোনাবো আপনি সকলকে। দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।